মর্নিং গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে চলে এসেছি। আজ হচ্ছে 10th জুন আর আজ হচ্ছে শনিবার আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। ব্লগ শুরু করে দিয়েছি। আমরা ঘুম থেকে উঠে আমরা গ্রিন টি খেয়ে নিয়েছি। খাওয়ার পর আমরা এখন ব্রেকফাস্ট করলাম। ব্রেকফাস্ট করছি আমি আমার দুই সখীর সাথে, জয়া আর বিজয়া। আমার দুপাশে বসে আছে। জয়া বিজয়া না, এটা আমার লক্ষ্মী সরস্বতী। তো আমার লক্ষ্মী সরস্বতীর সাথে আজকে দুধ কমপ্লেক্স খেয়ে নিয়েছি। খাওয়ার পর এখন এবার দৌড়াবো আমি চান পুজো করতে, যেহেতু শনিবার মাকে স্নান করানো আছে, পুজো করতে অনেক সময় লাগবে। আজ আবার খুশির 3:45 থেকে টিউশন আছে। বাই দ্য ওয়ে, তার আগে খুশির 8:30 বা 9টা এরকম সময় সকালে টিউশন আজকে হয়ে গেছে। ম্যাম বাড়িতে এসেছিলো। ম্যাম বাড়িতে পড়িয়ে যাওয়ার পরই আমরা ব্রেকফাস্ট নিয়ে বসেছি। তো ম্যাম এসে পড়িয়ে চলে গেছে আর এখন এবার স্নান করে নেবো তাড়াতাড়ি করে, কারণ 3:45 থেকে খুশির আবার টিউশন আছে। খুশিকে নিয়ে যেতে হবে আমাকে। তো আজকে রান্না, শনিবার যেহেতু নিরামিষ, তো বাবান বললো তুমি আর বনু চান করে পুজোতে চলে যাও আর রান্না আমি করে নিচ্ছি। তো ও আজকে করবে হচ্ছে, ও খুব সুন্দর করে পনির করে, আলু পনিরের তরকারি করবে। তো এটা ও এখন বানাবে আর ভাত। আমি বললাম আমি গরমে বেশি কিছু করিস না, আর আমার একটু শুক্তো করা আছে, তাই জন্য বললো মা তাহলে কিছু লাগবে না। তো এইটা বাবান চলে যাবে রান্নাঘরে, ও গিয়ে পনিরটা করবে আর আমি আর খুশি চলে যাব স্নান করে পুজো করতে। আর কি শেয়ার করব, বাই দ্য ওয়ে আর একটা কথা বলি। গতকাল যে আমি হাতিবাগানে শোভাবাজারের ওখানে খুশিকে টিউশন নিয়ে গেছিলাম, অনেকদিন পর বৃষ্টির আমাকে মনে পড়েছে। না বৃষ্টি কোনো মেয়ের কথা বলছি না, আকাশ ভেঙে ইন্দ্রদেব ফেলেছে। বাই দ্য ওয়ে ওখানে মনে হয় ট্যাঙ্কি ওভারফ্লো হয়ে গেছিলো, তাই কালকে ট্যাঙ্কির পাইপ খুলে দিয়েছে। মুষলধারে ঝড় বৃষ্টি হয়েছে বিধাননগর অনেকদিন পর, মানে আমার সল্টলেক অনেকদিন পর মনে হয় এত জোর বৃষ্টি পেলো। আমি ভীষণ রিল্যাক্স হয়ে কাল রাতে ঘুমিয়েছি। বৃষ্টিটাকে পড়তে দেখি মনটা শান্তি হয়েছে। সারা রাত পড়েছে কি পড়েছে, আর আমি জানলা দরজা খুলিনি, কারণ ওই ঝড় মাথায় করে কাল টিউশন নিয়ে যেতে হয়েছিল। আবার ওই ঝড় বৃষ্টির মধ্যে বাড়ি আসা, ফলে ভীষণ টায়ার্ড ছিলাম। কোনো রকমে আমরা একটু কিছু মুখে দিয়েই যে যার মতো বিছনায় পড়ে গেছি। তবে অনেক রাত অব্দি বৃষ্টি পড়ার আওয়াজ পেয়েছি। তো যাই হোক, আজকে সূর্যদেব মৃদুবন্ধু হাসি দিয়েই উঠেছেন সকাল থেকে, কারণ বৃষ্টির প্রলেপ পড়েছে। তিনিও শীতল, আমিও শীতল। তো শীতলতা নিয়ে দৌড় শুরু করে দিই। যেমন যেমন দিন চলবে তোমাদের সাথে তেমন শেয়ার করি। গতকাল দেখো বিকেলে যখন খুশিকে নিয়ে শোভাবাজার টিউশন যাব, তখন প্রচণ্ড গর্জন, হাওয়া, বিদ্যুৎ চমকানো, এই নিয়ে মুষলধারে এরকম অন্ধকার করে বৃষ্টি এসছিল। এরই মাঝখানে উবেরে করে খুশিকে নিয়ে যেতে হয়েছে, আবার নিয়ে আসতে হয়েছে। মুহূর্তটা তুলে রেখেছিলাম। যাই হোক, তারপর দিন মানে আজকে যখন আমি ব্লগ শ্যুট করছি, দুপুরবেলাতে আমাদের এখানে এসেছিল সঙ্গীতা। কারণ বাবান বাইরে কোথাও ফেসিয়াল করে না, ওর খুব স্কিনটা সেন্সিটিভ, সেজন্য সঙ্গীতার কাছেই একটা ক্লিন আপ করে। তো সঙ্গীতার কাছেই করছিল। সঙ্গীতা এসে ওর আইব্রোটা সেট করে দেওয়া, ওর ফেসিয়াল এগুলো করলো। সঙ্গীতার সাথে অনেক গল্প করলাম, কারণ সঙ্গীতার সাথে সম্পর্কটা হয়ে গেছে আরবান ক্লাবের সাথে রিলেশন যেমন, তার থেকে অনেক বেশি ক্লোজ আমি সঙ্গীতার সাথে। কারণ প্রত্যেকটা মুহূর্ত আমি শেয়ার করতে পারি। আমার সমস্যাগুলো সঙ্গীতাকে বললে সাথে সাথে রেমেডি দেওয়ার চেষ্টা করে। আর সবথেকে বড় জিনিস, ভীষণ ভালোবাসে। এই ভালোবাসাটা শুধু ও একজন বিউটিশিয়ান আর আমি ওর একজন কাস্টমার বলে না, ও সত্যি অন্য মানে দৃষ্টিভঙ্গিতে দেখে। ম্যাম বলে ভীষণ ভালোবেসে কথা বলে। আর আমারও ভীষণ প্রিয় একজন মানুষ, যার হাতে মানে আমি সবটুকুকে বলতে পারো স্কিনটার ওর উপর ডিপেন্ড করতে পারি। এরপর দেখো ভাবছিলাম বাবানকে দিয়ে, বাবান রান্না করবে, আমি স্নান পুজোতে যাব, কিন্তু এত গরম, বা মেয়েটা জাস্ট ফেসিয়াল করেছে, তাই আগুনের সামনে ওকে এসে দাঁড়াতে দিইনি। আমি তাড়াহুড়ো করে এসে রান্নাটা সেরে নিলাম। জাস্ট একটা পনিরের ঝোল আর ভাত হবে আর কি। তো আলু দিয়ে পনির দিয়ে মাখা করে ঝোলটা করেছি। তোমাদের সাথে আর পুরো ডিটেলসে শেয়ার করার টাইম বার করতে পারলাম না। জাস্ট নামাবার আগের মুহূর্তটা তোমাদেরকে একবার দেখিয়ে দিলাম। এরপর তাড়াতাড়ি করে সব ঠাকুরদের স্নান করিয়ে বস্ত্র পাল্টে তারপর আমি আর খুশি দুজনে মিলে দৌড়ে পুজোটাকে সারলাম। সারাদিন যেমন পারলাম তেমন করলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। খুশিকে টিউশন থেকে নিয়ে এসে সুন্দর হয়ে গেছে। ব্লগ এন্ড করে নিই। ব্লগটা এড না করলে এরপর এডিট করবো, তারপর আপলোড করব। তো ব্লগ এন্ড করার আগে অনেকদিন কোনো গল্প বলিনি, আজকে ভাবলাম তোমাদের সাথে একটা ছোট্ট গল্প শেয়ার করি। সেটা হচ্ছে একবার একটা মানে একজন লোক, সে নানাভাবে চারদিক থেকে ভীষণ রকম বিপর্যস্ত। তার অফিসে অনেক সমস্যা, তার পাড়ায় অনেক সমস্যা, তার পরিবারে অনেক সমস্যা। এত সমস্যাতে জেরবার হয়ে কিন্তু ভীষণ রকম ঈশ্বর বিশ্বাসী মানুষ, এবং যখনই সে কোনো বিপদে পড়তো না কেন, ঈশ্বরকেই সবসময় এসে দোষ দিত। তুমি চাইলে এটা ঠিক করে দিতে পারতে ঠাকুর, কিন্তু তুমি করলে না, কারণ তুমি চাওনি, তাই জন্য আমাকে এত ভোগ নিতে হচ্ছে।
এরকম সে প্রতিবার বলতো। তো এরকম হতে হতে একদিন সে লাস্ট যখন তার বাড়িতে একটা বিরাট বড় দুর্যোগ নেমে আসে, সে আর নিজেকে সামলাতে পারে না। সে তখন গিয়ে আসনে, মানে ঠাকুরের যে সিংহাসন তার সামনে হাত জোড় করে ঠাকুরকে ডেকে বলে, যদি তুমি আমাকে এতটুকু ভালোবাসো তাহলে আজ রাতে তুমি স্বপ্নতে আসবে, আমার সব প্রশ্নের উত্তর দেবে, এত সততার সাথে নিষ্ঠার সাথে বাঁচার চেষ্টা করি, তাহলে আমার জীবনে এত ভোগ কেন? তখন সে তো আর জানতো না যে ভগবানের কাছে যদি তুমি কায়মনোবাক্যে কোনো কিছু চাও ঠাকুর তোমার ইচ্ছা পূরণ করবে, শুধু ডাকার মতো রাখতে হবে। তো যথারীতি রাত্রিবেলায় স্বপ্নের মধ্যে ভগবান চলে আসে এবং সে ভগবানকে কিছু বলবার মানে ঠাকুর তাকে কিছু বলবে তার আগেই সে অজস্র তার সমস্যার ঝুলি ঈশ্বরের সামনে দিয়ে দেয়। তার এই সমস্যা, তার ওই সমস্যা, তার এই কী করেছে, সে তার ও কী করেছে, এরকম অজস্র সমস্যা নিয়ে তারপর ঠাকুরকে বলে, আমার এত দুঃখ কেন? তুমি তো আছো, তোমাকে আমি এত ভালোবাসি, দুবেলা নিষ্ঠাভাবে তোমার পুজো করি, তাহলে আমার এত দুঃখ ভোগ কেন ঠাকুর? ভগবান তখন বলে, রোসো বাবা রোসো, আগে আমি বলি তারপর তো তুমি বলবে না, তার আগে তুমি আমাকে এত বললে, আমার জন্য তো বলার কোনো অবকাশই রাখলে না, তোমার সব কথা আমি শুনলাম, কিন্তু এই যে স্বপ্নে তুমি আমাকে যেখানে দাঁড়িয়ে কথা বলতে দেখছো, পিছনে একটা গাছ আছে দেখতে পাচ্ছ? তখন সে বলে, হ্যাঁ দেখতে পাচ্ছি, বিরাট বড় একটা অসত্য গাছ। বলে, কাল তুমি তোমার সমস্ত সমস্যাগুলোকে ছোট ছোট পুটলির মধ্যে বেঁধে ওই অসত্য গাছের মধ্যে রেখে আসবে, কিন্তু একটা শর্ত আছে, যখন তুমি তোমার সমস্ত সমস্যাগুলো রেখে আসবে, জানবে তোমার সব সমস্যা আমি একদম ভ্যানিশ করে দেবো, কিন্তু ওখান থেকে একটা পুটলি তোমাকে নিয়ে আসতে হবে, সেই পুটলির মধ্যে যেটা থাকবে সেটা তোমাকে ভোগ করতেই হবে। লোকটা বলে যথারীতি খুশিতে ডগমগ করে উঠেছে। পরদিন সূর্যোদয় হওয়া মাত্রই সেই ছোটো ছোটো পুটলির মধ্যে তার অনেক অনেক সমস্যা, মানে তার যত সমস্যা সেগুলোকে সমস্ত লিখে ওই অসত্য গাছের কাছে গিয়ে পুটলিগুলোকে রেখে আসে। কিন্তু যে ভগবান শর্ত দিয়েছিল ফেরার সময় তাকে একটা পুটলি নিয়ে আসতেই হবে, সে তখন সেখান থেকে একটা পুটলি, একদম ছোট্ট সাইজের একটা পুটলি তোলার পর পুটলিটাকে হাতের মধ্যে দেখে ভাবে, হে ভগবান, এর মধ্যে যদি থাকে যে সে আগামীতে বিরাট বড় আর্থিক দুর্যোগের মধ্যে পড়বে, সঙ্গে সঙ্গে সে পুটলিটাকে রেখে দেয়। তারপর আর একটা পুটলি তোলে, সে ভাবে যে ওই পুটলির মধ্যে যদি লেখা থাকে যে তার পরিবারে একটা বিরাট বড় দুর্যোগ আসতে চলেছে, কোনো আপনের কোনো বিরাট ক্ষতি হতে চলেছে, তাহলে সে সেটাকে কি করে সামলাবে, সেটাকে ও ফেলে দেয়। আবার একটা পুটলি তোলে, সেই পুটলির মধ্যে লেখা আছে তার খুব ঘনিষ্ঠ, মানে সে ভাবে যে যদি ওই পুটলির মধ্যে লেখা থাকে তার কোনো ঘনিষ্ঠের মৃত্যু যোগ আছে আর কি, তো তখন কি করবে, তো ওই পুটলিটাকে রেখে দেয়। তারপর হাঁটু গেড়ে চোখ বন্ধ করে ঈশ্বরকে বলে, ভগবান আমার যত সমস্যা ছিল সব আমাকে দাও, আমি ঠিক লড়ে সব সমস্যার সমাধান করে নেব। ভগবান সেই স্থানেই প্রকট হয়ে বলে, আমি এটাই তোমাকে বোঝাতে চাইছিলাম আর এটাই তুমি বুঝতে চাইছিলে না, যতক্ষণ আমাদের জীবন আছে ততক্ষণ সমস্যা আছে, লড়ে সমস্যার সমাধান বার করা আমাকেই করতে হবে। শুধু মানে ভগবান বলতে চাইলেন আমি তোমাকে রাস্তা দেখিয়ে দেবো, তোমাকে উপায় বলে দেবো, কিন্তু সেই রাস্তা দিয়ে হেঁটে সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। যদিও বা এটা একটা গল্পের আকারে বললাম, কিন্তু এর গুঁড়ো অর্থ হচ্ছে মারাত্মক। আমাদের জীবনে সমস্যার কোনো শেষ নেই। একটা কথা আছে জানো তো, শরীর যতক্ষণ গরম আছে ততক্ষণই সমস্যা আছে, মরে গেলে তো আমার শত্রুও আমাকে রাস্তা ছেড়ে দেবে। তো সেই জন্য যতক্ষণ বেঁচে আছি ততক্ষণ সমস্যা, মানে সমস্যা আছে মানে আমি বেঁচে আছি, এটা সব থেকে বড় কথা। আর দুই, সমস্যা নেই এমন কারোর আছে, স্বয়ং ঈশ্বরেরও আছে। মহাভারতে যদি কৃষ্ণের কথা পড়ো তাহলে কৃষ্ণের জীবনে সমস্যা ছিল না এমনকি কেউ বলতে পারবে, কিন্তু সব সমস্যার সমাধান মুখে একটা চওড়া স্মাইল নিয়ে, মানে মৃদুমন্দ চওড়া স্মাইল নিয়ে করেছে। সেরকম আমাদেরকেও সমস্ত সমস্যার সমাধান এই জীবনের রাস্তা থেকেই খুঁজে নিতে হবে। সমস্যার সমাধান নেই এটা বলা ভুল, শুধু আমি আমার চেষ্টা করি না তাই আমার সমস্যার সমাধান পাই না, কিন্তু যদি খোঁজার চেষ্টা করি সব সমস্যার সমাধান আমার চারপাশেই ঠাকুর রেখে দিয়েছে। কারণ এই সমস্যা থেকেই ভগবান শেখায় যে তুমি কি ভুল করেছো, আর এই ভুলটা যদি হয়েছে তাহলে তোমার কেন এই ভুলটা হয়েছে, যাতে সেই ভুলটা তুমি কোনোদিন না করো। সমস্ত নগর্থক জিনিসের মধ্যে, মানে যার নেগেটিভিটি, তার মধ্যে থেকে সদর্থকটাকে খুঁজে নেবে, অর্থাৎ পজিটিভিটিকে খুঁজে নেবে। ওই সমস্ত ঘটনা তোমাকে শিখিয়ে দেবে তোমাকে পজিটিভ থাকার রাস্তা। তুমি যাতে দ্বিতীয়বার আর ওই অঘটন না ঘটাও যার জন্য তোমাকে এই পরিণতি পেতে হয়েছে, তাহলে দেখবে তোমার জীবন আনন্দময় হয়ে যাবে। আর সুখ দুঃখ একে অপরের পরিপূরক, সুখকে যদি নিতে হয় তাহলে তাকে ধরে রাখার পদ্ধতিও জানতে হয়, আর দুঃখকে যখন পাবে তখন তার থেকে শিখে নেবে কেন দুঃখগুলো পেয়েছো, তাহলে হয়তো দ্বিতীয়বার সেই দুঃখ পাবে না। আর দুঃখ পেয়ে যা শিখবে তা তোমাকে দেখবে বিরাট করে দেবে, তোমাকে অনেক পরিণত মনস্ক করে দেবে, তোমাকে আগামীতে চলার পথটাকে সহজ করে দেবে। আমার আজকের গল্প কমেন্ট বক্সে কমেন্ট করতে কেউ ভুলবে না, কিন্তু তার আগে তোমাদেরকে একটা কথা বলি, অনেকে আমাকে কালকে কমেন্ট বক্সে কমেন্ট করেছো যে হাইড্রা ফেশিয়ালটা স্কিনের জন্য কতটা জরুরি, এর উপকারিতা কী কী। ওকে, হাইড্রা ফেশিয়াল হচ্ছে মানে আমি যখন স্যালোতে গেছি তারা বলেছে যে 18+ থেকেই হাইড্রা করা যায়। দেখো রিঙ্কলসগুলো চলে আসা শুরু হয়ে যাচ্ছিল। তারপর হচ্ছে পিগমেন্টেশন দেখা দেবে, পিগমেন্টেশন এখানে হয় এইসব জায়গায় আস্তে আস্তে তো পুরো গাল ভরে যায় পিগমেন্টেশনে, স্পট চলে আসে,
আর একটা হচ্ছে যেটা মুখটাকে একটু কালচে ভাব চলে আসে। তো এই জিনিসগুলো থেকে এড়াবার জন্য তোমরা হাইড্রা ফেশিয়াল করতেই পারো। হাইড্রা ফেশিয়াল হচ্ছে স্কিনের মধ্যে হাইড্রেশনটাকে করা। আর এটা দেখো, এটা তো হচ্ছে কেমিক্যাল দিয়ে আমি করেছি নো ডাউট, কিছু হয়তো হোম রেমিডিও আছে হাইড্রা ফেশিয়ালের, খুব শীঘ্রই চেষ্টা করব। যাদের পক্ষে সবসময় হয় না, সব জায়গায় তো স্যালো থাকে না, তো সেক্ষেত্রে যারা করতে পারবে না তাদের জন্য আমি হোম রেমিডি আনারও চেষ্টা করব খুব শিগগিরই। কিন্তু প্রচুর মাত্রায় ফলের রস, জল, যার মধ্যে জলীয় ভাব বেশি, সেগুলোকে ইন্ট্যাক্ট করতে হবে। সেগুলোকে যদি ইন্ট্যাক্ট করো তাহলে স্কিনটা বাউন্সি থাকবে, স্কিনের মধ্যে একটা ময়েশ্চার থাকবে। ময়েশ্চার নষ্ট হয়ে যাওয়া মানে স্কিনটা নষ্ট হয়ে যাওয়া। আর আমার কথাটা মানে কেন ধরতে না করছি, বিকজ আমি যেহেতু ভীষণ দৌড়ঝাঁপে থাকি, যদিও এটা লেম এক্সকিউজ, তাহলেও রাত্রিবেলার 15 মিনিটে আমি ভীষণ টায়ার্ড ফিল করি, কারণ আমার তখন আর শরীরের শক্তি থাকে না, বিকজ আমি নানা রকম ফিজিক্যাল প্রবলেমের মধ্যে দিয়েও যাই। তো সে কারণে আমাকে সংসারের এই দৌড়টা যখন ওই ফিজিক্যাল প্রবলেমগুলোর সাথে নিয়েই করতে হয়, তখন শরীর বেশি দুর্বল হয়ে যায়। তাহলে আমার তখন আর রাতের 15 মিনিটে নিজের রূপচর্চা করা সব দিন ইচ্ছা ঠিক জাগে না। যে কারণে আমি ঠিক করেছি এখন থেকে আমি এভরি মান্থ এই হাইড্রা ফেশিয়ালটা নেব, যেটা আমার স্কিনটাকে বুস্ট করতে সাহায্য করবে, স্কিনটাকে টাইটেন করবে, রিঙ্কলসগুলো কমিয়ে দেবে, পিগমেন্টেশন কমিয়ে দেবে। সেই কারণে আদারওয়াইজ তোমরা নর্মাল ফেশিয়ালও করতে পারো। স্কিনটাকে দিনের মধ্যে 15 মিনিট রেগুলার স্কিনের একটা ক্লেনজিং, টোনিং, ময়েশ্চারাইজিং, এটা তো বলেছি করতে পারো। আমি অনেক রকম প্যাক তোমাদের সাথে শেয়ার করেছি যেটা স্কিনের হোয়াইটনিং বাড়ায়, যেটা স্কিনকে টাইট করে রাখে। তোমরা সেই ফেশিয়ালগুলোকেও হোম রেমিডি, এগুলো বাইরে গিয়ে করবারও দরকার নেই, এগুলো তোমরা ট্রাই করতে পারো। ডেফিনেটলি এগুলো স্কিনের জন্য ভীষণ ভালো। আমি একদিন গিয়ে পার্লারে হাইড্রা করেছি, কিন্তু আমি যদি 30 দিন আমার স্কিন ট্রিটমেন্টটাকে ঠিক না রাখি ঘরে, তাহলে 30 দিন পর যখন আমি যেখানেই যাই না কেন, পৃথিবীর সব থেকে বড় জায়গাতে গেলেও স্কিনের অবস্থা 12টা বেজে যাবে। ঠিক আছে, এটা পর্যাপ্ত খাওয়া দাওয়া, পুষ্টিকর খাওয়া দাওয়া, পর্যাপ্ত পরিমাণে জল, আর একদম ডিপ স্লিপ, একটা 8 ঘন্টার ডিপ স্লিপ তো মানে দরকার ভীষণ রকম। আমার মেনলি আমি আমার কথাই বলবো, আমার এগুলোতে খুব নেগলিজেন্সি হয়, কারণ সারাদিন দৌড়ঝাঁপের পর আমি আমার ওয়াইটি সংক্রান্ত কাজগুলো রাত জেগেই আমাকে করতে হয়। রাতের 8 ঘন্টা ঘুম, আমি বহুদিন ঘুমাইনি, তো সেই জন্য এগুলো নানা কারণ মিলেমিশে এগুলো তৈরি হয়ে যায়। বাট যদি তুমি ঠিকঠাক স্কিনটাকে যত্ন করো না, তোমার এই পিগমেন্টেশন আসবেই না, তোমার রিঙ্কলস আসবেই না। তো আমি খুব শীঘ্রই তোমাদের জন্য নিয়ে আসবো যে হোম রেমিডি, হাইড্রা ফেশিয়ালের হোম রেমিডি আনার চেষ্টা করো, যাতে তোমরা সবাই এটাকে ট্রাই করতে পারো। আর এগুলো ডেফিনেটলি করতে থাকলে স্কিন একদম ইভেন টোন হয়ে যাবে, গ্লো চলে আসবে। তো চলো আজকের ব্লগ এখানেই শেষ করছি। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো, মুখে একটা চড়া স্মাইল নিয়ে আছো। আর নিজের খেয়াল রাখছো, নিজের বাবা মায়ের খেয়াল রাখছো, নিজের ফ্যামিলির খেয়াল রাখছো, নিজের বাড়ির পুচকুগুলোর খেয়াল তো ওতে অবশ্যই রাখছো। আজকে যেহেতু সন্ধ্যেবেলা 6টা বাজে ব্লগ শেষ করছি, সেহেতু গুড নাইট তো বলতে পারবো না। সো জয় মাতা দি। আর